আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য বেগম খালেদা জিয়ার। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান। ফ্যাসিবাদের বিলোপ ও নতুন রাষ্ট্র কাঠামো গঠনে জুলাই আন্দোলনের মর্মবাড়ি, বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের উত্থান ঠেকাতে সজাগ থাকার আহ্বান। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ টিকবে না, দাবি আসামি পক্ষের আইনজীবীর। এবং ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়সীমা ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় ৩,০০০ কোটি টাকা দেবে সরকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে আমাদের বিশেষ আয়োজন রক্তে লেখা জুলাই অভ্যুত্থান। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি। শুধু সরকার পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান ঘটেনি দাবি করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশকে আমূল পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন শহীদরা। আগামীতে মৌলিক সংস্কারের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান দলটির নেতারা। রংপুরের পীরগাছা থেকে আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাসির। গেল বছর জুলাইয়ে যাদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের শিক্ষার্থীরা রাজপথ কাঁপিয়েছিল, সেই ছাত্র নেতারা এলেন গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ ধরে প্রিয় সতীর্থ আবু সাঈদের কাছে। মলিন মুখ আর অশ্রু জলে প্রিয় যোদ্ধার আত্মার শান্তি কামনায় আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এই কবরেই শুয়ে আছেন গেল বছর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করা তরুণ মেধাবী যুবক আবু সাঈদ, যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে। আর তাই তো অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাই পদযাত্রার সূচনা করল এখান থেকেই, যেই মাটি থেকে তাদের শপথ আগামীর এক বৈষম্যহীন বাংলাদেশের। এ সময় আবু সাঈদের পরিবারের দাবি 16 জুলাইকে আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা দেওয়ার। নিজের জীবন বাজি রেখে যারা আন্দোলন করেছে এবং সফল করেছে, অবশ্যই তাদের সরকার যেন অধিকার রয়েছে জুলাই আন্দোলন এই জুলাই আবু সাঈদ সাধারণ জনগণ হিসেবে যেন জুলাইকে যেন ধারণ করে শত শত মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ সংস্কার করে ছিল। এটাই আমার দাবি। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার দাবি এনসিপি নেতাদের। অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিও জানান তারা। আবু সাঈদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি। গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি। পরে এনসিপির পদযাত্রা শুরু গাইবান্ধা জেলার উদ্দেশ্যে। ঢাক ঢোল বাজিয়ে কেন্দ্রীয় নেতাদের বরণ করে নেন তারা। আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম, এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ চত্বর থেকে গণপদযাত্রা শুরু করেন নাহিদ, আক্তার, সার্জিসরা। এনসিপির নারী নেত্রীরা ছিলেন একেবারে সামনে সারিতেই। রংপুরের রাজপথে তাদের পছন্দের প্রতীক শাপলা নিয়েও দেওয়া হয় স্লোগান। নগরীর ডিসির মোড়ে এসে শেষ হয় তাদের দীর্ঘ পদযাত্রা। আগামীতে রংপুরের তরুণরা এনসিপিকেই ভোট দিবে বলে বিশ্বাস তাদের। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিগত 1 বছরে আমাদের যত আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলোর আমরা
প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল পাইনি। আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি শুরু করেছে, আমরা আশা করব আগামী 30 দিন পরে আমরা এই লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছে আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আমাদের মেডিকেল কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রতি বছর বাজেটের সময় যে বৈষম্য হয়, রংপুর সিটি কর্পোরেশন গোটা রংপুর বিভাগ যে বৈষম্যের মধ্যে পড়ে যায়, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত রংপুর অঞ্চলের উন্নয়ন বাজেটের বৈষম্য দূরীকরণ করে রংপুর অঞ্চলকে সামনের দিকে অগ্রসর করতে হবে। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন হবে বলেই বিশ্বাস দলটির নেতাদের। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, রংপুর। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার আর নিত্য নতুন ইস্যু সৃষ্টি করে সরকারকে ব্যস্ত রাখলে জনগণ তার রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হতে পারে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। দুনিয়া কাঁপানো আর বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দেয়া জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি। ৩৬ দিনের টানা কর্মসূচির সূচনা বিএনপির। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার, আহত, গুমের শিকারদের স্বজন আর বিএনপির সম্মুখ সারির নেতাকর্মীরা যেন কিছু সময়ের জন্য ফিরে গেলেন জুলাই অভ্যুত্থানের অগ্নিঝরা দিনগুলোতে। লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যরা আবারও পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচারের দাবি তুলে ধরে বলেন, তাদের ত্যাগের কথা যেন বাংলাদেশ ভুলে না যায়। আবু সাইদ যদি বুক পেতে না দাঁড়িয়েত তাহলে হয়তোবা দেশের পরিস্থিতি এত সহজ হয়ে আসতো না। আমি মনে করি তাদের আন্দোলনে এই দেশ মুক্তি পেয়েছে। এই বিজয়কে এবং এই শোককে এবং আমাদের আবেগকে যেন এই জাতি ভুলে না যায়। আজ বৈষম্যর শিকার আমরা আহতরা, আমাদের আজকে চিকিৎসা হয় না। তো আমার মনে হচ্ছে যে সেই ঐক্যটা এখনো আমরা ধরে রাখতে পারছি না। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। কোনো কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, নানা ইস্যু সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত রাখলে পতিত স্বৈরাচার এর সুযোগ নিয়ে দেশে বিশৃঙ্খলা করার সুযোগ পাবে। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। সংস্কারের ইস্যু নিয়ে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত রাখি, তাহলে হয়তোবা সেটি জনগণকে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে। ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, জুলাই শহীদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত, গুম, খুনের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।
সাবেক এ প্রধানমন্ত্রী আরো বলেন, স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগাতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টানা ৩৬ দিনের নানা কর্মসূচি পালন করছে বিএনপি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেছেন, ব্যক্তি বা দলীয় স্বার্থে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না। তাদের হুঁশিয়ারি, এমনটি হলে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ফিরে আসার সুযোগ পাবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভায় জামাত, এনসিপি, গণতন্ত্র মঞ্চ সহ সমমনা জোট নেতারা এ সময় কথা বলেন। যে আওয়ামী লীগ গণহত্যাকারী দল, সেই আওয়ামী লীগের ফিরে আসার নানা ধরনের বাহানা তৈরি হয়েছে। যখন ন্যূনতম প্রমাণ থাকবে তার উপরে ভিত্তি করে জুলাই মাসের মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে চাই। যখন কোনো সম্ভাবনা কেউ ধারণ করতে পারে না তখন সে মুখ থুবড়ে পড়ে। বাংলাদেশ এখন সেই ক্রস রোডে দাঁড়িয়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, বৃহত্তম দল হিসেবে বিএনপিও এই চ্যালেঞ্জের মুখোমুখি। আওয়ামী লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে বলবে, ধ্বংস করে বলবে। এই একটা জায়গায় খালি আমরা থাকি, আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে। আমরা সবসময় জাতীয় ঐক্যে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 20 বছর 20 দলীয় জোটে আন্দোলন করেছিলাম। ভবিষ্যতে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা থাকব। আপনার সাথে অন্যের সাথে আমার দ্বিমত আছে, কিন্তু সেই দ্বিমতকে আমি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নিষ্পন্ন করতে চাই। আমি আপনার সাথে অগণতান্ত্রিক আচরণ করতে চাই না। ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই জুলাই আন্দোলনের মর্মবাণী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে সরকারের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অনুষ্ঠানমালা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নতুন বাংলাদেশে জুলাই দিয়েছিল মুক্তির স্বাদ। আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবার আর 16 বছর অপেক্ষা নয়, স্বৈরাচারের চিহ্ন দেখা দিলে তাৎক্ষণিকভাবেই তা বিনাশ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, জুলাই আন্দোলনের মতোই ঐক্য সুসংহত করতে হবে সব শ্রেণী পেশা বয়সের মানুষের মধ্যে। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব, যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। জুলাই অভ্যুত্থান স্মরণে অনুষ্ঠানমালার কিউআর কোড উন্মুক্ত করার পাশাপাশি 3 জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ।
পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আগামী সোমবার শুনানি করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য এদিন ঠিক করেন। আসামিদের বিরুদ্ধে আনা হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ টিকবে না বলে দাবি রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিপ্লবী জনতাকে দমাতে নির্বিচারে গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে 1400-র মতো মানুষ প্রাণ হারান। আহত হয়ে অঙ্গহানি হয়েছে অসংখ্য মানুষের। ওই সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। ওই দিনই অভিযোগ আমলে নেন আদালত। মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানিতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর বিচারেরও আবেদন জানান তিনি। এদিনও শুনানি সরাসরি সম্প্রচার করে বিটিভি। যে চার্জগুলো আমরা এনেছি এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারের নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। মামলাটি বিস্তৃত দাবি করে শুনানির প্রস্তুতির জন্য সময়ের আবেদন করেন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। 15 দিন সময় চাইলে 7 জুলাই পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। এই কঠিন গুরুতর চার্জের মামলা, এই কারণে আমি সময় চেয়েছি। আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। এদিকে অভিযোগ গঠনের পর্যায়ে কোনো শুনানি করবেন না বলে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়সীমা ধরে জাতীয় নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এমন তথ্য জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গ্রহণযোগ্য নিরপেক্ষ ভোট আয়োজনে সরকার ও ইসির আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নেই। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি। বলেন, বর্তমান নির্বাচন কমিশন সুনির্দিষ্ট প্রক্রিয়ায় গঠিত হওয়ায় এখনই ইসি পুনর্গঠনের সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপর থেকেই বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে সিইসির কি আলোচনা হয়েছিল তা নিয়ে কৌতূহল তৈরি হয় নানা মহলে। এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা জানি, এটা ওইটাকে সৌজন্য সাক্ষাৎকারে আপনি বলতে পারেন, তবে ওই কথা প্রসঙ্গে তো অনেক ইলেকশন নিয়ে কিছু তো আসেই। বৈঠকের 5 দিন পর এ বিষয়ে মুখ খুললেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকটি সৌজন্যমূলক হলেও আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে। অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতিও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, ওনারও আন্তরিকতা প্রশ্নাতীত। এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েভলেংথটা মিলে গেছে। অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেংথে আছি। এ সময় গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা প্রশ্নাতীত বলেও মন্তব্য করেন এএমএম নাসির উদ্দিন। জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিলকে লক্ষ্য করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা। লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে। ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। একটা ডিউ প্রসেসে, আন্ডার দি এক্সিস্টিং ল, একটা ডিউ প্রসেসে, একটা সিলেকশন প্রসেসে মাধ্যমে আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই। তো 5 আগস্টের পরে একটা সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত।
সাংবাদিকরা বারবার ভোটের সুনির্দিষ্ট সময়সূচি জানতে চাইলে সিইসির সাফ কথা, তা জানানো হবে যথাসময়ে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত বাজেট দেবে সরকার, তবে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রায় ৩,০০০ কোটি টাকা দেওয়া হবে কিনা তা পরে নির্ধারণ করা হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। এদিকে নৌ পরিবহন উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ ৬ মাসের জন্য দেয়া হবে। কারা পাবে সেটা ঠিক করবে বন্দর কর্তৃপক্ষ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২,৮০০ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন, যা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে ভোটের সর্বোচ্চ বাজেট। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে খরচ হয় ৩.৫ কোটি টাকা, দ্বিতীয় নির্বাচনে ২.৫ কোটি, তৃতীয় ও চতুর্থ নির্বাচনে ৫ কোটি করে, পঞ্চম নির্বাচনে ২৪ কোটি, ষষ্ঠ নির্বাচনে ৩৭ কোটি, সপ্তম নির্বাচনে ১১ কোটি, অষ্টম সংসদ নির্বাচনে খরচ হয় ৭২ কোটি টাকা, নবম নির্বাচনে ১৭০ কোটি, দশম নির্বাচনে ২৬৪ কোটি, একাদশ নির্বাচনে ৯০০ কোটি এবং দ্বাদশ সংসদ নির্বাচনে খরচ হয় ২,২৭৪ কোটি টাকা। আগামী নির্বাচন সুষ্ঠু করতে বাজেটে কার্পণ্য করা হবে না বলে জানান অর্থ উপদেষ্টা। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনের যদি অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করব না। পরে নৌ পরিবহন উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দর পরিচালনায় নতুন কাউকে দায়িত্ব দিতে যাচ্ছে সরকার। দরপত্র নয়, সরাসরি চুক্তির মাধ্যমে তা নির্ধারণ করবে বন্দর কর্তৃপক্ষ। আজকে সিদ্ধান্ত টাকা পয়সা হয়েছে, কিছু না। এখন যে সিদ্ধান্ত আছে, এখন যেটা আছে এটা বন্দর ডিসাইড করে কারা করবে। ডিপিএম ৬ মাসের জন্য। হ্যাঁ, আর কি বন্দর বললাম তো রে ভাই। এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্দরের আর্থিক ক্ষতি হয়েছে, তবে এর পরিমাণ বেশি নয় বলে জানান তিনি। গোটা ক্ষতি হয়েছে বলে মনে হয় না, বাট এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না আনলেস an assessment is done. মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবছর প্রতিটি জেলায় এডিস মশার লার্ভার ঘনত্ব বেড়ে যাওয়ায় আগামী ২ মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সমন্বিত মশক ব্যবস্থাপনা না থাকায় আগস্ট-সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি হবে। এমন পরিস্থিতিতে ২ সিটি কর্পোরেশন মশক নিধনের দাবি করলেও তেমন কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ নাগরিকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নাগরিক জীবনে এক পশলা বৃষ্টি প্রশান্তির আবেশ, তবে বৃষ্টির শেষে কড়া রোদ সৃষ্টি করে আতঙ্ক। কারণ বর্ষা মৌসুমে এমন পরিবেশ এডিস মশার বংশবিস্তারে সবচেয়ে উৎকৃষ্ট সময়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত বরিশাল, ঢাকা ও ঢাকার ২ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ এবং রাজশাহী অঞ্চলে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪২ জনের, আক্রান্ত ১০,০০০-এরও বেশি। বিশেষজ্ঞদের শঙ্কা, সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে। তাই সকাল বিকাল নিয়ম করে মশা নিধনের কোনো বিকল্প নেই। প্রায় প্রতিটি জেলাতেই এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স ২০-এর উপরে আছে। এখন যদি আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর এই ২টি মাসের যে কোনো একটি মাসে ডেঙ্গু পরিস্থিতি বাংলাদেশে বেশ ভয়াবহ আকার ধারণ করবে। বারবার এমন সতর্কবার্তা দেয়া হলেও তা না মানার অভিযোগ নগরবাসীর। ঢাকার ২ সিটির বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নিয়ম করে মশা না মারার ফলে ক্রমেই নগর জুড়ে বাড়ছে এডিস মশা, আক্রান্ত হচ্ছে মানুষ। আমরা এখানে সারাক্ষণ বসে থাকি, মশা কামড়াইতে থাকে, ছোট ছোট চিকন চিকন মশা। এরা মাঝে মধ্যে আসে আর কি, মাঝে মধ্যে আসে ধোঁয়া দেওয়া যায়। এই রোডগুলা ডেইলি একবার স্প্রে করা উচিত। সিটি কর্পোরেশন আরেকটু দায়িত্ব নিলে সাধারণ জনগণের উপকার হতো আর কি। তবে উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, মশা নিধনের প্রচলিত ঔষধের পাশাপাশি নতুন প্রযুক্তিতে ৫৪টি ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। অন্যদিকে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি, ভুল তথ্য দিচ্ছেন নাগরিকরা। ৭৫টি ওয়ার্ডেই নিয়মিত মশা মারা হচ্ছে। নগরবাসীর অভিযোগটা আপনি বাস্তবে চোখে দেখেন নিজে, আপনি আমি বললে তো আপনার বিশ্বাস হবে না।
আপনার তো নগরবাসীর অভিযোগটা বিশ্বাস পাবে, যে বলবে তারা বলে যে আপনি কন্ট্রোল রুমে চলেন, কন্ট্রোল রুমে যেয়ে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বসে থাকবেন, সরি 11টা পর্যন্ত 3 ঘন্টা যে কন্টিনিউ লাইভ মনিটরিং হয় ওটা উনি দেখবে। আমরা একটা এলাকাকে 3 দিন পর পর অ্যাড্রেস করি। সকালবেলা যে কাজটা হয় সেটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ, স্প্রে করা এবং সোর্স রিডাকশন। এই জিনিসটা পুরো কার্যক্রমটা হয় খুবই নিঃশব্দে, বোম ইফেক্ট হয় না, তারপর হচ্ছে ধোয়া হয় না, যার জন্য এটা আননোটিস থেকে যায়। বিকেলবেলার কাজটা যখন একটা সাউন্ড হয়, ধোয়া হয়, তখন নাগরিকরা এটাকে মনে করে যে কাজকর্ম চলছে। এসআইটি অথবা উলবাকিয়া এরা খুবই আধুনিক পদ্ধতি। এসআইটি নিয়ে আমাদের কাজকর্ম চলছে, উলবাকিয়া নিয়েও আমাদের বাইরের একটা কোম্পানির সাথে এবং যারা এটা নিয়ে রিসার্চ করছে, আইডিসিআর আছে এখানে, আইসিডিডিআরবি আছে, তাদের সাথেও আমাদের বেশ কয়েকটা মিটিং হয়েছে। একই সাথে নগরবাসীকে আবারও বাসাবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে 2 নগর কর্তৃপক্ষ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নতুন পোশাক পেল বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এই ইউনিফর্মের উদ্বোধন করেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেন তিনি। ড্রেসটা খালি পরিবর্তন না, এই পরিবর্তনটা যেন ড্রেসের সাথে দেহ মনেও এই পরিবর্তনটা যেন আমাদের আসে, এই পরিবর্তনটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেই পরিবর্তনটা আসতে হবে ভেবে যে এই এয়ারপোর্টে আমি দায়িত্ব পালন করছি, সার্ভিস প্রোভাইডিং করছি, প্রতিটা যাত্রী সাধারণকে আমাকে সেবা দিতে হবে, তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে, খুশি রাখতে হবে এবং সুন্দর মতো আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আমদানি করা প্রসাধনী সামগ্রীর ওপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না করলে আগামী 7 জুলাই এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন কসমেটিক্স ও টয়লেট্রিজ আমদানিকারকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন বাজেটে প্রসাধনী সামগ্রীর ওপর 150% পর্যন্ত শুল্ক বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, আন্তর্জাতিক বাজারে লিপ কেয়ার, ফেস ক্রিম, পাউডার সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দাম কম হলেও শুল্ক বৃদ্ধির কারণে দেশের বাজারে বেড়েছে দাম। ফলে বাজারে বাড়ছে অবৈধ পথে আসা প্রসাধনীর সরবরাহ। এতে হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারানোর শঙ্কাও করছেন ব্যবসায়ীরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফোনালাপ ফাঁসের বিতর্কে সাময়িক বরখাস্ত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইথংটার্ন সিনাওয়াত্রা। বিবিসি জানায়, সাবেক কম্বোডিয়ার নেতার সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও জনরোষের মুখে দেশটির সাংবিধানিক আদালত এই রায় দেন। আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে অভিযোগ করেন এবং 7-2 ভোটে তাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেন। বিবিসি আরও জানায়, ফোনালাপে তিনি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট প্রেসিডেন্ট হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেন এবং থাই সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার সমালোচনা করেন। এতে জাতীয়তাবাদী এবং রক্ষণশীল মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই সাথে তাকে পদচ্যুত করার দাবি আবেদন জমা পড়ে। এবারে খেলার খবর। নতুন অধিনায়কের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। চাপ নয়, মুক্ত স্বাধীন খেলার নির্দেশনা টিম ম্যানেজমেন্টের। তাই মাঠের লড়াইয়ে এগিয়ে থাকা লঙ্কানদের হারাতে মরিয়া টাইগার বাহিনী। স্বাগতিকরাও চাইছে বাংলাদেশের বিপক্ষে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল বিকেল 3টায় শুরু হবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ট্রায়ালে আসা কিছু প্রবাসী ফুটবলারকে চলতি মাসের শেষ দিকে এএফসি অনূর্ধ্ব 23 দলের বাছাই ক্যাম্পে দেখা যেতে পারে বলে জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে আয়োজিত 3 দিনের ট্রায়াল শেষ হয় গতকাল। ট্রায়ালের বিস্তারিত জানাতে দুপুরে বাফুফে ভবনের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাইফুল বাড়ি টিটু জানান, ট্রায়ালে আসা ৪৯ জনের মধ্যে ২৫ জনের বয়স ১৯-এর বেশি। এদের কয়েকজনের যুব এশিয়ান কাপের দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এএফসি অনূর্ধ্ব-23 বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। ফলে জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত ১ মাসের প্রাথমিক ক্যাম্পে ট্রায়ালে আসা একাধিক প্রবাসী ফুটবলার থাকতে পারেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন, মাহবুব হোসেন রক্সি, আলফাজ আহমেদ এবং সাইদ হাসান কানন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে, মন্তব্য বেগম খালেদা জিয়ার। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান। ফ্যাসিবাদের বিলোপ ও নতুন রাষ্ট্র কাঠামো গঠনই জুলাই আন্দোলনের মর্মবাণী, বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের উত্থান ঠেকাতে সজাগ থাকার আহ্বান। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ টিকবে না, দাবি আসামি পক্ষের আইনজীবীর। এবং ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়সীমা ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় ৩,০০০ কোটি টাকা দেবে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।